আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। চতুর্থ গণবিজ্ঞপ্তির যে বিরল ফরম পূরণের সময় যেটা বাড়ানো হয়, সেটা আপনারা হয়তো সবাই জেনে গেছেন ইতিমধ্যেই। তো এই বিরল ফরম পূরণের সময় বাড়ানো এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ এবং জয়েনিং সেটা কবে নাগাদ হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো বিরল ফর্ম পূরণ করার জন্য মাত্র 2 মাস সময় দিয়েছে এনটিআরসিএ। প্রথমে তারা 1 মাস সময় দিয়েছে, তারপরে 15 দিন, তারপরে আরও 15 দিন। তাদের যে যুক্তি সেটা হচ্ছে অনলাইনে সকলে বিরল ফর্ম পূরণ করে না পাঠানোর কারণে তারা সময়টা বারবার বাড়িয়েছেন। তো একটা অনলাইনে ফর্ম পূরণ করার জন্য 2 মাস সময়, এটা আসলে ভাবা যায় না যে এত লম্বা একটা সময় তারা কী জন্য দিয়েছেন। আমার মনে হয় না যে প্রথমে তারা যে সময়টা দিয়েছিল 1 মাস, মানে প্রথম যে 1 মাস সময় তারা দিয়েছিলেন, সেই 1 মাসের মধ্যে কেউ বিরল ফর্ম পূরণ করে সাবমিট করা বাকি ছিলেন। আমার ভিডিওটা যারা দেখছেন, যারা দেখছেন আগে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে বিরল ফর্ম পূরণ করেন না। আপনি যদি পূরণ করে ইতিমধ্যে সাবমিট করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে একটু না লিখে যান। তাহলে তো বোঝা যাবে যে আসলে কোনো নিবন্ধনধারী বা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত কোনো ব্যক্তি এখন পর্যন্ত বিরল ফর্ম পূরণ করে নাই এমন আছে কি না। আসলে কি এরকম নিবন্ধনধারী বা সুপারিশপ্রাপ্ত শিক্ষক আছেন এখনও যারা বিরল ফর্ম পূরণ করে জমা দেন নাই, নাকি এই যে টাইমটা বাড়ানো হয়েছে এই টাইমটা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের নিয়োগটা আরও বিলম্বিত করার পিছনে নিয়ে যাওয়া? এটা একটা দেখার বিষয়। কারণ তাদের চাকরি পাওয়ার জন্য যে বেগ পেতে হয়েছে, এই বেগ পাওয়ার পরে যদি 15 দিনও সময় দেওয়া হতো বিরল ফর্ম পূরণের জন্য, এই 15 দিনের মধ্যেই আমার মনে হয় 100% নিবন্ধনধারী বা সুপারিশপ্রাপ্ত যারা, তারা সবাই অনলাইনে ফর্মটা পূরণ করে সাবমিট করতেন। তারপরে প্রথমে 1 মাস দেওয়ার পরে আরও 15 দিন, আরও 15 দিন বাড়ানো হলো। আমার মনে হয় এটার পিছনে হচ্ছে আপনাদের নিয়োগ যে কার্যক্রম সেটা পিছিয়ে দেওয়া। আর যদি কেউ এরকম থেকে থাকেন যে এখনও বিরল ফর্ম পূরণ করে জমা দেননি, এটা হচ্ছে তার চাকরি না করার ইচ্ছা, যে সে চাকরি করবে না বিদায় বিরল ফর্ম পূরণ করে জমা দেয়নি। তো এই বিরল ফর্ম পূরণের সময়টা বাড়ানোর চেয়ে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে এডিট অপশনটা চালু করা। অনেকেই ফোন দিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান, যে অনেক সমস্যার কথা জানান বিরল ফর্মের, যে টুকটাক ছোটোখাটো কিছু ভুলের কথা তারা জানান। এই ভুলগুলো সংশোধনের জন্য যদি দেওয়া হতো, এডিট অপশনটা চালু করা হতো, তাহলে আরও সুবিধা হতো। কারণ যারা ছোটোখাটো কিছু ভুল করছেন তাদের ভুলগুলো সংশোধন করতে পারতেন, কিন্তু সেটা না করে তারা বিরল ফর্ম পূরণের সময়টা বাড়িয়েছেন। এর পিছনে আমার মনে একমাত্র কারণ যেটা, সেটা হচ্ছে আপনাদের জয়েনিংটা একটু পিছিয়ে দেওয়া। আমরা যদি একটা জিনিস দেখি যে 2022 সালের ডিসেম্বর মাসে হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছিল। তারপরে মার্চ মাসে হচ্ছে প্রাথমিক যে সুপারিশ সেটা করা হয়েছে। তো সব মিলিয়ে যদি দেখি, নিয়োগ বিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশের সময় 6 মাসের বেশি হয়ে গেছে। আর যদি প্রাথমিক সুপারিশটা আমরা দেখি, সেখানে দেখা যায় যে 3 মাসের বেশি হয়ে গেছে। কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন প্রায় 3.5 মাস হয়ে গেছে এই প্রাথমিকভাবে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো এই 3 মাস, 3.5 মাসের মধ্যে এখন পর্যন্ত বিরল ফর্ম পূরণের সময়টাও শেষ হয়নি, মানে বিরল ফর্ম পূরণটা শেষ হয়নি। তো এখন আসি যে আসলে আপনাদের নিয়োগটা চূড়ান্ত সুপারিশ এবং নিয়োগটা কবে নাগাদ হতে পারে। তো এইভাবে যদি এনটিআরসিএ একটার পরে একটা অজুহাত দিয়ে বিরল ফর্ম পূরণ, তারপর অন্যান্য যে কাজগুলো তারা সার্টিফিকেট যাচাই এই সমস্ত কাজগুলো করেন, তাহলে এই চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ বা এদের যে নিয়োগ কার্যক্রম সেটা শেষ হতে হতে হয়তো এই বছরের শেষ পর্যন্ত চলে যেতে পারে। আর যদি তারা একটু দায়িত্ব নিয়ে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন বা নিবন্ধনধারী যারা আছেন তাদের দিকটা চিন্তা করে একটু দ্রুত গতিতে চূড়ান্ত সুপারিশটা করেন, তাহলে হয়তো জুলাই মাসে না হলেও আগস্টের প্রথম দিকে আপনাদের সুপারিশটা হবে। এনটিএসসি কিন্তু প্রথম থেকেই বলে আসছেন যে দ্রুত সময়ের মধ্যেই তারা চূড়ান্ত সুপারিশ করবেন। এবং দ্রুত সময়, এই যে দ্রুত সময় তাদের, এই দ্রুত সময়টা কতদিনই সেটা একমাত্র আল্লাহ জানে, আর ওনারাই জানেন যে আসলে দ্রুত সময় বলতে কী বোঝায়। প্রথমে তারা মে মাসের কথা বলছে, তারপর জুন মাসের কথা বলছে, এখন হয়তো জুলাই মাসের কথা বলবেন। কারণ জুন মাসের শেষ পর্যন্ত যদি বিরল ফর্ম পূরণ করার সময় থাকে, তারপর এমনটা যদি আবার করে যে কেউ যদি ভুল করে থাকেন, ভুলটা সংশোধনের জন্য আবার 15 দিন সময় দেওয়া হয়, এরপরে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইবেন, শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিবেন, তারপরে হচ্ছে তারা চূড়ান্ত সুপারিশ ঘোষণা করবেন। তো এটা একটা লম্বা প্রসেস। তারা যেভাবে আগাচ্ছেন এইভাবে যদি ধরা হয় তাহলে এটা একটা লম্বা প্রসেস। এই লম্বা প্রসেসটা করতে করতে অনেক সময় লাগতে পারে। আর যদি তাদের
দায়িত্ববোধটা একটু বাড়িয়ে তারপরে তারা সুপারিশটা করেন, তাহলে হয়তো এটা একটু দ্রুত সময় মানে আগস্টের প্রথম সপ্তাহে আপনারা চূড়ান্ত সুপারিশটা পেতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের যে অন্যান্য কাজগুলো থাকে চূড়ান্ত সুপারিশের পরে জয়েনিংয়ের যে বিষয়গুলো থাকে এইটা করতে করতে যে আগস্ট মাস সম্পূর্ণ চলে যাবে। জানি না কেন এই প্রসেসটা আরও তারা বাড়িয়ে নিচ্ছেন। আমার মনে হয় এনটিআরসির এই বিষয়গুলো লক্ষ্য করা উচিত যে একটা বিজ্ঞপ্তি দেওয়ার 3-4 মাসের মধ্যেই তাদের সম্পূর্ণ নিয়োগ কার্যক্রমটা শেষ করা উচিত। 6 মাস 9 মাস যদি লাগে একটা বিজ্ঞপ্তি দিতে সেটা নিয়োগ কার্যক্রম শেষ করতে, তাহলে সেটা যারা নিবন্ধনধারী আছে বা অন্যান্য সুপারিশপ্রাপ্ত যারা হয় তাদের জন্য একটা হতাশার একটা বিষয়। কারণ অনেকে দেখা যায় যে সুপারিশ পাওয়ার পর, প্রাথমিক সুপারিশ পাওয়ার পর তারা অন্য একটা চাকরি করতেন, সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন, কিন্তু এখন ওই চাকরিও নাই আবার এই চাকরিও নাই, তারা এখন বেকার জীবনে কাটাচ্ছেন, এরকম অনেকেই আছেন। তো এই সব দিক বিবেচনা করে আমার মনে হয় যে এনটিআরসির যে কাজগুলো করছেন কাজগুলো আর দ্রুত সময়ের মধ্যে করা দরকার। গণবিজ্ঞপ্তি দেওয়া, গণবিজ্ঞপ্তির ফলাফল দেওয়া, চূড়ান্ত সুপারিশ করা, আবার নিয়োগ কার্যক্রম করা, সব কিছুতেই তাদের আরও একটু ফাস্ট হওয়া দরকার। এই ছিল হচ্ছে আপনাদের যে বিরল ফরম, চূড়ান্ত সুপারিশ এবং জয়েনিং নিয়ে আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।